যেতে পারে সেটার জন্য আমরা পাইল ক্যাপ ইউজ করি। এখন পাইল ক্যাপের মেইন কাজ কি, আমাদের যে স্ট্রাকচারের লোড আসতেছে সেই লোডটাকে প্রপারলি মাটি পর্যন্ত ডিস্ট্রিবিউট করে দেওয়া। আমরা যদি একটা চিত্র দেখি পাইল ক্যাপের তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আমার একটা পাইল ক্যাপ অনেকগুলা পাইলকে কানেক্ট করতেছে এবং কলামের লোডটাকে উপর থেকে এনে সেই সবগুলা পাইলের উপর সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। যদি আমরা এই পাইল ক্যাপ না দিই তাহলে আমাদের কলামটাকে কন্টিনিউ করে একটা পাইল আকারে সামনে নিয়ে যেতে হবে। যারা হাত উঠায় রাখছেন না, রেইজ হ্যান্ড করে রাখছেন, প্লিজ আপনার হাতগুলো নামান, তাহলে আমি নেক্সট কোশ্চেন করলে লোকজন আবার হাত তুলতে পারবে। তো পাইল ক্যাপটা যদি আমি না দিতাম তাহলে কলামটাকে কন্টিনিউ করে একটা পাইলের সাথে কানেক্ট করে দিত। এখন আমার মাটির যদি বেয়ারিং ক্যাপাসিটি অত বেশি না থাকে, ইন দ্যাট কেস এই জায়গায় প্রবলেম ক্রিয়েট হবে যে একটা কলামের লোড একটা পাইল নিচ্ছে এবং মাটির ভিতরে ভালো মানে অতিরিক্ত প্রেসার আসার কারণে আমাদের ডিফ্লেকশন ক্রিয়েট হয়ে যেতে পারে, স্ট্রাকচার আর নিচের দিকে চলে যেতে পারে। এইটা যাতে না হয়, মাটির সয়েল ক্যাপাসিটি সয়েল কন্ডিশন যদি পুয়ার হয় তখন আমরা এই যে এরকম কলামের নিচে একটা পাইল ক্যাপ বসাই, তার নিচে আরো অনেকগুলো পাইল দেই, পাইল দিয়ে উপরের লোডটাকে নিচে ডিস্ট্রিবিউট করে দিই। একদম সিম্পল রিজন। তো ইন্ট্রোডাকশনে এই কথাগুলোই বলা আছে যে আমরা লোড ডিস্ট্রিবিউট করি এটা দিয়ে, পাইল ক্যাপ দিয়ে। সয়েল কন্ডিশন পুয়ার হইলে এটা আমরা ইউজ করি এবং মাল্টিপল পাইলকে একসাথে কানেক্ট করি। ইন্ট্রোডাকশনে যা, ফাংশনে অলমোস্ট সিমিলার কথাবার্তা। সেটা কি, যেটা লোড ট্রান্সফার করে সুপার স্ট্রাকচারের লোডকে পাইলে, সুপার স্ট্রাকচার মানে যেটা মাটির উপরে থাকে সেখান থেকে লোডকে নিয়ে আসা পাইল পর্যন্ত সে ট্রান্সফার করে। ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট অর্থাৎ আমার এখানে যদি আমরা যেটা বাকি বললাম যে কলামের নিচে যদি ডিরেক্ট পাইল থাকতো তাহলে এখানে আস্তে আস্তে সেটা নিচের দিকে চলে যেত লোডের কারণে, তখন এখানে একটা সেটেলমেন্ট ক্রিয়েট হইতো। এই সেটেলমেন্টটাকে সে ট্যাকল দেয় আর স্ট্রাকচারাল স্টেবিলিটি এন্ড ডিউরেবিলিটি এনশিওর করে। তাহলে এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। অনেক টাইপের পাইল ক্যাপ থাকে, তাই না? আমরা এখানে বেসিক দুই টাইপ নিয়ে চিন্তা করব। সেটা হলো যে আমাদের পাইল গুলা নাম্বারের বেসিসে কিরকম হয়, অর্থাৎ আমার পাইল ক্যাপটা যদি পাইলের নাম্বার কম বেশি হয় তার উপর ডিপেন্ড করে কিভাবে তার শেপ চেঞ্জ করে, আর লোডের ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে কিভাবে শেপটা চেঞ্জ করে। এইখানে আমরা দেখতেছি যে আমাদের এই পাইলটা 1 2 3 4 5 6 পাইল ক্যাপটা 6টা পাইলকে কানেক্ট করছে। এরকম দুইটা পাইলকেও সে কানেক্ট করতে পারে, বা 3টা কেউ করতে পারে, 4টা কেউ করতে পারে। অর্থাৎ আমার পাইলের নাম্বার যদি 2 হয় তাহলে পাইল ক্যাপের ডিজাইন হবে একরকম, 3 হলে হবে আরেক রকম, 4 হলে হবে আরেক রকম, 5 হলে হবে আরেক রকম, 6 বা তার অধিক হলে হবে আরেক রকম। একটা হইলে তো, যদি আমার পাইল একটা থাকে তাহলে তার পাইল ক্যাপ দেওয়ার কোনো দরকার নেই। তো এই জায়গায় দেওয়া হয়েছে যে দুইটা পাইল ক্যাপ থাকলে আমরা একটা ডিফারেন্ট, দুইটা পাইল থাকলে আমরা যেই ক্যাপটা ডিজাইন করব সেটা ভিন্ন রকম, 3টা থাকলে অফকোর্স ট্রায়াঙ্গুলার হবে, 4টা থাকলে রেক্ট্যাঙ্গুলার হবে, 5 বা তার চেয়ে বেশি হইলে সাধারণত পাইল ক্যাপের ডিজাইন রেক্ট্যাঙ্গুলারই হয়। বাট আপনার সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে পাইল ক্যাপের ডিজাইন রেক্ট্যাঙ্গুলার না হয়ে এটা আপনার ট্রাপিজিয়াম বা যে কোনো শেপের হইতে পারে, ডিপেন্ডস অন আপনার কয়টা পাইল দেয়া লাগতেছে। অর্থাৎ নাম্বার অফ পাইলের উপর ডিপেন্ড করে পাইল ক্যাপ চেঞ্জ হতে পারে, আর লোড ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে পাইল ক্যাপ চেঞ্জ হতে পারে। একটা রিজিড পাইল ক্যাপ, একটা ফ্লেক্সিবল পাইল ক্যাপ। রিজিড পাইল ক্যাপ আর ফ্লেক্সিবল পাইল ক্যাপের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? পারলে হাত তুলেন। কেউ বলতে পারবেন? আবার একটু বলেন স্যার প্লিজ। হ্যাঁ বলেন, সমস্যা নেই, বাট মার্কস পাবেন না যেহেতু আপনি বলে ফেলছেন অলরেডি। বলেন। আচ্ছা, রিজিড পাইল ক্যাপ আর ফ্লেক্সিবল পাইল ক্যাপের আমি যদি একটা ছবি দিই তাহলে আপনারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কোন ছবিটা বেটার? এই যে এই ছবিটা দেখলে হয়তো আপনারা একটু বেটারই দেখতে পারবেন। এই পাইল ক্যাপটা আচ্ছা এইটা হয়ে যাবে, এই যে এটা আরো বেটার ছবি। কেউ বলতে চাইলে হাত তোলা লাগবে যে স্যার, কারণ অনলাইন তো, আমি তো আপনাদের ফেস দেখতে পাচ্ছি না। স্যার ব্রিজের পাইল ক্যাপ ওটা। হ্যালো, ব্রিজের? আচ্ছা, আমরা একটু এইখান থেকে বোঝার চেষ্টা করি। ইন জেনারেল আমরা ফ্লেক্সিবল পাইল ক্যাপটা ডিজাইনের ভিত্তিতে বুঝতে চাইলে দেখবো যে ফ্লেক্সিবল ক্যাপটা উপরে থাকে, তার নিচ থেকে পাইলগুলা কানেক্টেড থাকে। আর রিজিডটা দেখেন, পাইল ক্যাপগুলো রিজিড ক্যাপের ভিতরেই ঢুকে গেছে। এটা করার কারণ কি?
যেটা ফ্লেক্সিবল সেটাকে আমাদের একটু সুযোগ দেওয়া লাগবে যে পাইল যদি মাটি যদি কোথাও একটু স্ট্রং হয়, কোথাও একটু উইক হয়, এই পাইল ক্যাপ যেটা ফ্লেক্সিবল পাইল ক্যাপ সেটা যাতে ওই জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারে। বাট রিজিড পাইল ক্যাপ আমরা তখন দিব যখন আমরা জানবো যে মাটির নিচে এরকম সিচুয়েশন নাই যে 1-2 ফিট পর পর মাটির কন্ডিশন অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম কেস যদি না হয় তখন আমরা জানবো যে আচ্ছা আমার এই ক্যাপের মধ্যে আমার কলাম আমি যদি পাইলগুলোকে ভিতর পর্যন্ত নিয়ে যাই এতে কোনো প্রবলেম নাই, অর্থাৎ আমার এই ক্যাপটাকে বেশি একটা নমনীয় করা লাগবে না, তখন আমরা রিজিড ক্যাপ দিই বেসিক্যালি। এগুলো খুব বেসিক হিসাব নিকাশ। আমাদের দরকার যেটা সবচেয়ে বেশি সেটা হলো ডিজাইন স্টেপস এন্ড ম্যাথসটা। তো আমরা একটু দেখি একটা পাইল ক্যাপ ডিজাইন করার সময় আমাদের এই 6টা স্টেপের মধ্য দিয়ে যাওয়া লাগে। প্রথম স্টেপটা কি, আমাদের পাইলের লেআউটটা কেমন হবে সেটা ডিফাইন করা। তারপর আমাদের বের করতে হবে আমাদের পাইল ক্যাপটা কতটুকু লোড নিবে, অর্থাৎ তার উপর পুরো স্ট্রাকচার থেকে কতটুকু লোড আসবে। এই যে লোডটা আসবে তার ক্যাপাসিটিটা আমরা চেক করব থার্ড স্টেপে। তারপর আমরা দেখব যে আমাদের পাইল ক্যাপের ডাইমেনশন কি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে সেটা। তারপর আমরা দেখব এটার ভিতরে ফ্লেক্সারাল এবং শিয়ার রিইনফোর্সমেন্ট কেমন কেমন দেওয়া লাগবে। এবং লাস্টলি আমরা ওই রিইনফোর্সমেন্টের ডিটেইলিং অর্থাৎ স্পেসিং কেমন হয় সেটা দেখব। তো আমরা একটা ম্যাথ দেখলেই বুঝবো। ধরেন একটা কলাম, খুব সিম্পল ম্যাথ কিন্তু, হ্যাঁ এই টাইপের ম্যাথ এক্সামের জন্য মানে আপনার লাইফ সেভ করবে। যদি এই সব ম্যাথ না পারেন তাহলে কিন্তু বিপদ। দেখেন, এ কলাম ট্রান্সফার্স 1000 কিলো নিউটন লোড টু এ 4 পাইল গ্রুপ। তার মানে আমরা বুঝতেছি এই চিত্রটার দিকে যদি আবার খেয়াল করি যে আমাদের একটা পাইল ক্যাপ আছে, তার উপর একটা কলাম আছে, নিচে 4টা পাইল আছে, ঠিক আছে। এখন এই 4টা পাইলের গ্রুপের উপর 1000 কিলো নিউটন লোড পড়তেছে। ইচ পাইল হ্যাজ এ সেফ লোড ক্যাপাসিটি অফ 300 কিলো নিউটন, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাইল 300 কিলো নিউটন পর্যন্ত লোড নিতে পারে। তাহলে 4টা কতটুকু পারবে? 1200 পারা উচিত, কিন্তু এর বেশি সে নিতে পারবে না। আর আমাদের কলামটা দিচ্ছে কত? 1000। তার মানে এই ডিজাইনটা খুব ভালো ডিজাইন। এই যে দেখেন, স্টেপ 1-এ আমরা পাইল ক্যাপাসিটি চেক করলাম। এখন আপনি বলবেন স্যার আমরা তো পাইল ক্যাপের ক্যাপাসিটি চেক করতেছি, পাইল লেআউট কেন চেক করতেছি না? এই কোশ্চেনটা যদি আপনি ভালো মতো দেখেন, কোশ্চেনে বলেই দিছে যে 4 পাইল গ্রুপ, এইরকম মানে 4টা পাইলওয়ালা একটা আমার পাইল ক্যাপ ডিজাইন করতে হবে। তার মানে অটোমেটিক্যালি কোশ্চেনে আমাকে মানে পাইল লেআউট দিয়ে দিছে। পাইল লেআউট বলতেই বোঝানো হচ্ছে যে আমার এই 4টা-5টা অপশনের মধ্যে এই অপশনটা এখন নিয়ে অঙ্কটা করতে হবে। যদি কোশ্চেন এই 4 পাইল গ্রুপ, স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন বলেন। বিষয়টা হচ্ছে স্যার এখানে তো আমার 4টা পাইল আছে। জি 4টা পাইলে প্রতি পাইলে আমার 300 কিলোটন লোড নেওয়ার ক্ষমতা আছে তার। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমার দেওয়া আছে 1000 কিলো নিউটন। সেক্ষেত্রে আমার তো আরো 200 কিলো নিউটন সেফ জোনে আছি আমি। সেফ জোনে আছি, রাইট। এটা কি ওই ফ্যাক্টর অফ সেফটি যেটা এটা? না, বিষয়টা হলো কি, আপনাকে এই প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 4টা পাইল নিয়ে কাজ করেন। যদি আপনি ধরেন এই লাইনটা নাই, সাপোজ এই যে এই লাইনটা নাই, দেখেন ঠিক আছে, ধরেন এই লাইনটা নাই। এখন আপনি কি করবেন? 300 কিলো নিউটন প্রত্যেকটা পাইল নিতে পারে, আপনাকে টোটাল নেওয়া লাগবে 1000 কিলো নিউটন। এখন আপনি 4টা পাইল নিলে 1200 হয়, 5টা পাইল নিলে কত হয় বলেন? 1500। আবার 3টা পাইল নিলে কত হয়? 900, তাই না? তো আপনি তখন এই যে স্টেপ 1-এ চেক করবেন, প্রথমে আপনি বলবেন যে 2টা পাইল নিলে কত হয়, অঙ্ক দেখাবেন যে 2টা পাইল নিলে পাইল 600 কিলো নিউটন লোড নিতে পারবে, 3টা নিলে 900, নট অ্যাকসেপ্টেবল। 4টা নিলে 1200, 5টা নিলে 1500। তো আপনি 4 আর 5 দুইটার মধ্যে যে কোনোটাই নিতে পারবেন। এখন 4 নিলে ডিজাইনে আপনার কস্ট কম পড়বে, 5টা নিলে কস্ট একটু বেশি পড়বে। অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনার টার্গেট হলো কস্ট যত কম করে ডিজাইন ক্রিয়েট করা যায়। তো এই জন্য এই ম্যাথে কোশ্চেনেই বলে দেওয়া হয়েছে যে আপনি 4টা পাইল নিয়ে ডিজাইন করেন, বুঝছেন? কিন্তু আপনার যদি প্রশ্নে এরকম কিছু না বলে দেয়, আপনি 5টা পাইল নিয়েও ডিজাইন করতে পারবেন। বুঝছি? উত্তর পাইছি? এটা সেফটি মানে ফ্যাক্টর অফ সেফটি 200 না। যদি আমার এমন কেস হইতো যে ধরেন আমার পাইল 250 কিলো নিউটন করে নিতে পারে, তখন আপনি কি করবেন? 250 ইন্টু 4, 1000, 1000 তো একদম মিলে গেল, তাই না? তখন কিন্তু 200 কোনো ফ্যাক্টর অফ সেফটি নাই। তো আমাকে যদি প্রশ্ন তখন বলে দেয় যে না 4টা পাইল নিয়ে ডিজাইন করতে হবে 1000, একদম মানে পাই টু পাই হিসাব হবে, এখানে কোনো ফ্যাক্টর অফ সেফটি দরকার নাই,
তখনও আমার কোনো প্রবলেম নাই, বাট আমরা ইন জেনারেল একটু ফ্যাক্টর অফ সেফটি রাখার চেষ্টা করি। এই অঙ্কে অটোমেটিক্যালি এটা হয়ে গেছে আর কি। বুঝছি স্যার, আপনার উত্তর পাইছি? জি স্যার। ওকে স্যার, তাহলে আমি প্রথম স্টেপে খুব সিম্পলি চেক করলাম যে 3 4 1200, 1000 থেকে বেশি। সো প্রথম মানে চেক যেটা সেটা ডান, অর্থাৎ এই যে আমার 2 নাম্বার স্টেপ ডান, 1 নাম্বার স্টেপ অঙ্কই করে দিছে। এখন 3 নাম্বারে দেখবো যে আমার পাইল ক্যাপাসিটি কত। তো পাইল ক্যাপাসিটি তো আমাদের এই জায়গায় খুব সিম্পল একটা ক্যালকুলেশনের মাধ্যমেই চলে আসছে, তাই না? দেখেন এই জায়গায় পাইল ক্যাপের যে ক্যাপাসিটি, পাইল ক্যাপাসিটি অলমোস্ট সেম। কেন? কারণ আমরা 4টা পাইল গ্রুপ নিয়ে যে পাইল ক্যাপ হয় তার জন্য অঙ্কে 300 কিলোমিটার খুব সুন্দর করে বলে দিছে। এখন যদি এই অঙ্কে 300 কিলোমিটার না বলতো তাইলে আমাদের একটা কঠিন সূত্র ইউজ করতে হতো। সূত্রটা হইলো আমরা ওই ভিএন বের করতাম, ভিএম সমান রুট এফ প্রাইম সি এজি রুট 2 এইচ প্রাইম, এরকম একটা বড় সূত্র আছে। তো ওই সূত্র আমি এক্সামে দিব না, সূত্র আপনাদের আপাতত দরকারও নাই, কারণ আপনারা যখন আপনাদের জন্য টার্গেট হলো প্রজেক্টে গিয়ে এই জিনিসগুলো ইউটিলাইজ করা। ইদানিং যেই টেকনোলজি আছে, টেকনোলজি থেকে ডিরেক্ট সফটওয়্যারই বলে দিবে আপনার এই 300 কিলো নিউটনের ভ্যালু। হাতে সফটওয়্যারে মানে ওই সূত্র দিয়ে অঙ্কগুলো আর করা এখন লাগে না। তো যদি আমার ওই সূত্রটা দিয়ে অঙ্ক করা লাগতো, অর্থাৎ এখানে যদি ওই সয়েল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এফ প্রাইম সি এই সমস্ত ভ্যালু দেওয়া থাকতো, তখন আমার এই পোর্শনটা অনেক কষ্ট করে করা লাগতো। তো যেহেতু আমাদের এখানে ঝামেলা নাই, তো আমরা এই থার্ড স্টেপটাও স্কিপ করতে পারি। চলে যাব আমরা এখন ফোর্থ স্টেপে, অর্থাৎ পাইল ক্যাপের ডাইমেনশন চেক করব। তো এই দেখেন আমাদের ফোর্থ স্টেপটা এখানে চলে আসছে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের পাইলের ডায়ামিটার 0.5 এবং পাইলের স্পেসিং 3D। এই ডি বলতে কি বোঝায়, কে বলতে পারবো? স্যার ডেভেলপমেন্ট। হ্যালো, পাইলেট ডায়া স্যার। ডেভেলপমেন্ট কি? আরেকজন বলছে পাইলেট ডায়া, কোনটা রাইট? স্যার ডেভেলপমেন্ট লেন্থ স্যার। পাইলট এটা পাইলেট ডায়া। আমরা এখনো রিইনফোর্সমেন্টে যাইনি। তো ম্যাডামের আইডিটা একটু বলেন কষ্ট করে। স্যার 4220। 4220 ওকে। আমরা এখন হিসাব করতেছি পাইলের স্পেসিং নিয়ে। পাইলের স্পেসিং আমরা কিন্তু রিইনফোর্সমেন্টের স্পেসিং এর মধ্যে নাই। রিইনফোর্সমেন্টের স্পেসিং এ গেলে হয়তো আপনার ওই চিত্রটা মাথায় আসতো যে ডেভেলপমেন্ট লেন্থ এন্ড অল। তো আমাদের পাইলের ডায়া যদি 0.5 হয়, পাইলের স্পেসিং মানে একটা পাইল থেকে আরেকটা পাইলের স্পেসিং হবে কত? 1.5 মিটার, অর্থাৎ 3 × 0.5। আচ্ছা, লেন্থ অফ পাইল ক্যাপ, লেন্থ অফ পাইল ক্যাপ শুড বি 3D প্লাস 2D। ঠিক আছে, অর্থাৎ আমার পাইলের ডায়া ইন্টু 2 প্লাস পাইলের ডায়া ইন্টু 3। কেন এটা হইলো দেখেন, একটা লেন্থ মানে পাইল ক্যাপের লেন্থ হইতে হবে আপনার এই সবগুলা পাইলের ডায়াকে নিয়ে সাথে স্পেসিংকে নিয়ে। তো আমাদের যদি 4টা পাইল ক্যাপ থাকে, তাহলে 4টা পাইল ক্যাপ থাকার মানে কি? 4টা পাইল ক্যাপ থাকার মানে হলো আমার 2টা পাইল ক্যাপ, 2টা পাইল ক্যাপ দুই পাশে নিয়ে টোটাল 4টা থাকবে। এখন লেন্থ হইতে হবে মিনিমাম এই 2টা পাইল ক্যাপকে নিয়ে প্লাস এদের মধ্যে যে স্পেসিং সেইটাকে নিয়ে। তো আমরা মধ্যের স্পেসিং তো বলতেছি 3D, তার সাথে ওই 2D আমরা যোগ করব, অর্থাৎ একটা পাইলের ডায়া প্লাস আরেকটা পাইলের ডায়া। আমি যদি একটু চিত্র আঁকি, চিত্র আঁকলে মনে হয় একটু বেটার বোঝা যাবে। আমি একটা সাদা পেজ দরকার আমার, ওয়েট এ মিনিট, আমি এই জায়গায় আঁকি। এটা অন্য আরেকটা স্লাইড, বাট আপাতত বোঝা যাবে। ধরেন এটা আমার পাইল ক্যাপ, 4টা পাইল মানে এখানে একটা পাইল, এই জায়গায় একটা পাইল, এই জায়গায় একটা পাইল, এই জায়গায় একটা পাইল। প্রত্যেকটা পাইলের মধ্যবর্তী দূরত্ব 3D, তার সাথে যোগ হবে এই 1D প্লাস আরেকটা ডি। তাহলে আমার পাইলের লেন্থ হইতে হবে মিনিমাম ডি প্লাস 3D প্লাস ডি বা 3D প্লাস 2D। তো এই যে দেখেন আমাদের সূত্র 3D প্লাস 2D। এখন আপনি বলবেন স্যার আমি যে এখানে যে এক্সট্রা একটু জায়গা রাখছি, এই জায়গাটা দরকার নাই। আমরা যখন পাইল ক্যাপ ডিজাইন করব, আমরা অতিরিক্ত কোনো ডিজাইনই করব না। আমাদের যদি পাইল ক্যাপ এইভাবেও আমরা দেই, অর্থাৎ এই জায়গায় একটা পাইল থাকবে, এই জায়গায় একটা পাইল থাকবে, এই জায়গায় একটা পাইল থাকবে, এন্ড এই জায়গায় একটা পাইল থাকবে।
দ্যাট ইজ অলসো ফাইন। আমাদের এখানে কোনো প্রকার ক্লিয়ার কভার টাইপের কিছু রাখা লাগবে না, আমরা কিন্তু এখানে পাইল ডিজাইন করতেছি, পাইল ক্যাপ ডিজাইন করতেছি, কলাম না। সো এই জায়গায় আমাদের লেন্থ চলে আসলো। এখন দেখেন উইডথ অফ দ্য পাইল ক্যাপ সেম হবে না, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের এবং 4টা পাইল নিয়ে গঠিত পাইল ক্যাপ, সেহেতু এই জায়গায় আমাদের উইডথ আর লেন্থ সেম হবে। আমরা চিত্রে আবার যাই, এই লেন্থ যদি এটা হয়, উইডথ হবে এইটা, দেখেন সেম হবে, কোনো চেঞ্জ হবে না। এখন যদি পাইল বাড়ে, ধরেন আমাদের একটা অঙ্ক দেওয়া আছে পরীক্ষায় 6টা পাইল নিয়ে, 6টা পাইল নিয়ে, তখন কি লেন্থ আর উইডথ সমান হবে? অফকোর্স হবে না। তখন আমাদের চিন্তা করতে হবে যে এইভাবে ভেঙে ভেঙে লেন্থ হবে কত, 1D প্লাস 3D প্লাস 1D প্লাস 3D প্লাস 1D, তার মানে কত হয় টোটাল 3D 3D প্লাস 3D প্লাস 1 2 3 3 4 5, এখানে 3 6 7 8 9 9D। বুঝতে কিভাবে হলো এটা? স্যার আমার পাইলের বাইরে কোনো লেন্থ নেওয়ার দরকার হচ্ছে না? না, এখানে তো আমার ক্লিয়ার কভারের কনসেপ্ট নাই। আপনারা এই যে চিত্রটা দেখেন, এই চিত্রে আমি যদি পাইলগুলাকে একদম বর্ডারে নিয়ে যাই, কোনো সমস্যা কিন্তু নাই। সমস্যা আছে? আমার কি এমন কোনো বাধ্যবাধকতা আছে যে আমার এই পাইল ক্যাপের বর্ডার একটু বাড়ায় দিতে হবে? নাই। পাইলের পরে যদি আমার ক্লিয়ার কভার না থাকে তাহলে পাঞ্চিং শেয়ার হবে না স্যার? পাঞ্চিং শেয়ার যাতে না হয় এই জন্য আমরা এখানে 3D স্পেসিং নিছি, এমন ভাবে স্পেসিং নিছি যে পাঞ্চিং শেয়ার হওয়ার সম্ভাবনা নাই। এই ফর্মুলাটা এভাবে আসছে পাঞ্চিং শেয়ারকে অ্যাভয়েড করার জন্য। যদি আমার এই স্পেসিং আরো ধরেন কম হইতো, তখন আমার এই পাঞ্চিং শেয়ার হওয়ার আরো যদি বেশি হইতো, তখন আমার এই পাঞ্চিং শেয়ার হওয়ার সম্ভাবনা থাকতো। তো আমাদের মিনিমাম লেন্থ আর মিনিমাম উইডথের জন্য এই ক্লিয়ার কভার আপাতত দরকার নাই পাইল ক্যাপের ডাইমেনশনের ক্ষেত্রে। তো আমরা কি লেন্থ উইডথ এগুলো বুঝতে পারছি? বুঝলে আমরা সামনের দিকে আগাই। এটা একটু উপরে টানে, আচ্ছা আচ্ছা হচ্ছে না কেন, কি ব্যাপার? আরে আচ্ছা হ্যাঁ, ও না ঠিকই তো, হ্যাঁ হ্যাঁ এই তো ফাইন। আচ্ছা এইবার আমাদের অঙ্কের মোটামুটি লাস্ট স্টেপ দেখেন, আমরা পাইল ক্যাপের ডাইমেনশন ডিফাইন করে ফেলছি, এখন আমরা ভিতরে রিইনফোর্সমেন্ট দিব। এখন পাইলের জন্য আমরা যে রিইনফোর্সমেন্ট গুলো দিব, এই রিইনফোর্সমেন্টের ফর্মুলা সবার জন্য সেম। অর্থাৎ আমরা রিইনফোর্সমেন্ট দেওয়ার জন্য কি করি, আমরা মোমেন্ট বের করি, তাই না? মোমেন্ট বের করে তারপর আমাদের যেই যত সুতার রড দিতে চাই, কেউ হাত তুলছেন বলেন, নূরে আলম বলেন, হাত তুলছেন, কিছু বলবেন? আচ্ছা মেবি বাই মিস্টেক। আচ্ছা আচ্ছা, তো আমাদের রিইনফোর্সমেন্ট বের করার হিসাব কিন্তু, হ্যালো হ্যালো, হ্যাঁ, আমাদের রিইনফোর্সমেন্ট বের করার হিসাব কিন্তু সব স্ট্রাকচারের জন্য সেম। আমরা প্রথমে মোমেন্ট বের করি, মোমেন্ট বের করার পর আমরা এএস বা স্টিলের এরিয়া বের করি, লাস্টলি আমরা স্পেসিং বের করি। তো মোমেন্ট এএস এস এগুলো বের করার প্রসেস সবার জন্য সেম। তো এই জায়গায় জাস্ট আমরা ফ্লেক্সজারাল ডিজাইনের একটা স্যাম্পল বের করছি, যে আমরা ইউনিফর্ম লোড ডিস্ট্রিবিউশনের জন্য এম সমান WL/8, এটা একটা আমাদের পাইল ক্যাপ ডিজাইনের মোমেন্টের ফর্মুলা, মোমেন্ট ডিজাইনের ফর্মুলা। দেন আমরা এম বের করলাম, তারপর আমরা কোন রড ইউজ করব সেইভাবে এএস বের করব, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তো এর পরের যে দুইটা স্টেপ, এগুলো আমরা সব স্ট্রাকচারের জন্য করে আসতেছি, আমাদের এখানে ডিফারেন্ট ওয়েতে কোনো কিছু করার নাই। তাহলে আমাদের এক্সামের জন্য সিম্পল ম্যাথটা একটু প্র্যাকটিস করে যাব আমরা, এবং পরীক্ষায় এত সিম্পল নাও আসতে পারে। আমি আজকে লেকচারে যা যা বললাম একটু মাথায় রাখবেন, সেটা হলো আমার পাইল ক্যাপের ডাইমেনশনটা বের করা এই ম্যাথের মেইন পারপোজ, এবং আমি কত পাইল গ্রুপ নিয়ে একটা পাইল ডিজাইন করব সেটা হলো আমার আরেকটা মেইন পারপোজ। অর্থাৎ আমার কোশ্চেনে যদি 4টা পাইল গ্রুপ না বলা থাকে, তাহলে আমি ডিসিশন কিসের বেসিসে নিব, মানে এই তখন আমি এই জায়গায় হিসাবটা করে দেখবো যে আমার সর্বনিম্ন কত পাইল নিলে এই 1000 কিলো নিউটনকে আমি ট্যাকেল দিতে পারবো। এবং সেকেন্ড আইটেম হলো আমার পাইল ক্যাপের ডিজাইনে এই স্পেসিং টেসিং সহ লেন্থ এবং উইডথ প্রপারলি ডিজাইন করা। আমি যে ম্যাথটা দেখাইছি এখানে রেক্ট্যাঙ্গেল হওয়ার কারণে লেন্থ আর উইডথ সেম, পরীক্ষায় হয়তো রেক্ট্যাঙ্গুলার শেপের হবে না। দেখেন আমি যদি জাস্ট এই 6 কে 4 কে
6 করে দিই তাহলেই কিন্তু অঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হলে ওইভাবে লেন্থ আলাদা হিসাব করবেন, উইডথ আলাদা হিসাব করবেন, যেভাবে আমি এখানে চিত্র আঁকা দেখাইছি। বুঝতে পারছি? অ্যান্ড ফ্রেগারাল ডিজাইন ওগুলা ওই অত দূর পর্যন্ত যাওয়া লাগবে না, তাহলে ম্যাথ একটু বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর বাইরে আপনাদের রিটেইনিং ওয়ালের ম্যাথ শেষ করতে করতে দেখবেন অবস্থা শেষ হয়ে যাবে। ওই ম্যাথে শর্ট করার কিছু নাই, কারণ ওটা পুরো একটা ইউনিক ম্যাথ। ওকে, অ্যান্ড কনক্লুশনে আমরা জাস্ট কিছু জেনারেলিস্টিক কথা বলছি, এগুলো আমাদের আবার একই কথাই বারবার আসতেছে, সেটা হলো আমাদের কোড প্রভিশন মানতে হবে, প্রপার ডিজাইন, লোড ডিস্ট্রিবিউশন, রিইনফোর্সমেন্ট, পাইল ক্যাপাসিটি এগুলো হিসাব করতে হবে, এবং লোড ট্রান্সফার এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে ফর ডিজাইনিং পাইল ক্যাপ। তো আমাদের এই ছিল আজকের লেকচার এবং পাইল ক্যাপের আমরা বেসিক সম্বন্ধে জানছি। এখন পাইল ক্যাপের আরেকটা বিষয় হলো যে পাইল ক্যাপ কিন্তু ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ আলাদাভাবে পড়ানো হয়, বাট ওইটা হলো যে আমরা মাটির সাথে বেশি ডিল করি, যে আমার মাটিতে পাইল ক্যাপ মানে যে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি অ্যান্ড আদার থিংস, ল্যাটারাল লোড, ভার্টিক্যাল লোড, এই সমস্ত জিনিস হিসাব করি। বাট আমাদের স্ট্রাকচারাল পাইল ক্যাপের ডিজাইনে আমরা জাস্ট ডাইমেনশন, রিইনফোর্সমেন্ট এটসেট্রা হিসাব করি। তো এই ছিল আজকের লেকচার। এখন অ্যাটেন্ডেন্স আমরা নিব, সবাই একটু কোঅপারেট করবেন, তারপর আমরা লিভ নিতে পারি ইনশাআল্লাহ। দেখেন আপনাদের স্ক্রিনে নিজেদের আইডি চলে আসবে। এই স্লাইডটা আমি দিয়ে দিব, কেমন? আপাতত দিচ্ছি না, আমি অ্যাটেন্ডেন্সটা নেই, কারণ আমাদের ক্লাস শেষ হয়ে, মিটিং শেষ হয়ে যাবে। যারা হাত তুলছেন কিছু বলতে চাইলে বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর বলেন। হ্যাঁ, তারপর 10046 আসি। দেখেন নিজের আইডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রেজেন্ট হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন। 10046 কারো বাদ গেলে লাস্টে বলবেন। 4150 আসি 9 1022 1092 1094 2149 3020 2149। ওকে, 3020 স্যার 10 নাম্বার 3122 3020 আসি 3059 10 নাম্বার 3122 3059 আসি 31